নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শার্লিন। আজ আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডক্টর মির্জা গালিব, সহকারী অধ্যাপক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে যুক্ত হবেন ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজ আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি রাজনীতিতে সাইবার যুদ্ধ। আমরা গত কয়েকদিন ধরেই এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো আলাপ আলোচনার মধ্যে হঠাৎ আজ জামাত আমিরের এক্স আইডি থেকে নারী প্রসঙ্গে মন্তব্য ঘিরে যে বিতর্কের ঝড় উঠেছে, সেই বিতর্ক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। নারী অবমাননার অভিযোগ এনেছে বিএনপিও। তবে জামাতের দাবি আমিরের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং এ নিয়ে হাতিরঝিল থানায় তারা একটি জিডি করেছেন। এক্স হ্যান্ডেল কিভাবে হ্যাকড হয়, কি ধরনের লক্ষণ থাকলে বোঝা যায় যে অ্যাকাউন্টে হ্যাকড হয়েছে, এই বিষয়ে আমরা দুজন এক্সপার্টের কাছ থেকে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের কাছ থেকে জানার চেষ্টা করেছি। দেখাবো আপনাদেরকে সেটা। সেশন অ্যাটাক কিংবা ডিভাইস লগইংয়ে কোনো ব্রাউজার ইনফেকশন হলে অনেক ক্ষেত্রেই এই জাতীয় লক্ষণগুলো দেখা যায়। তবে এই ক্ষেত্রে ডিভাইস লগ আউট ফ্রম অল সেশন দিলে আবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে নির্দিষ্ট পরিচয় প্রদানের সাপেক্ষে পাসপোর্ট এনআইডি দেওয়ার মাধ্যমে পুনরায় সেটাকে অ্যাক্সেস ব্যাক করা যেতে পারে। ফেসবুকের মতো দেখতে ইন্টারফেস অথবা এক্সের মতো দেখতে ইন্টারফেস, এরকম লগ ইন পেজে যদি কেউ ক্রেডেনশিয়াল দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটা কম্প্রোমাইজড হতে পারে। এছাড়া থার্ড পার্টি অ্যাপস বিভিন্ন ধরনের যেগুলো প্লে স্টোরের বাইরে থেকে যদি ইনস্টল করেন, অথবা কোনো ম্যালিশিয়াস অ্যাপস আপনাকে কেউ ইমেলের মাধ্যমে বা আপনি ইন্টারনেটের কোথাও থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করেছেন, সেক্ষেত্রে আপনার ডিভাইস কম্প্রোমাইজ হতে পারে। আমরা দুজন বিশেষজ্ঞের কথা শুনছিলাম। শুরুতেই আমি আসতে চাই আশরাফ কায়সার, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই যে জামাত আমিরের কথা আমরা শুনছিলাম, তিনি পুরোপুরি অস্বীকার করে এসেছেন যে তার অ্যাকাউন্টটি এবং ডিভাইসটি হ্যাক হয়েছে, এমন কথা শোনা যাচ্ছে। আপনি যেই এক্সপার্টের ওপিনিয়নটা শুনলেন, সব মিলে আপনার কি মনে হচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। দেখুন, এখানে দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে টেকনিক্যাল বিষয় আর একটা হচ্ছে কন্টেন্ট। টেকনিক্যালি একটা ডিভাইস হ্যাক হওয়া, চুরি হওয়া, অন্যের হাতে মানে বেহাত হয়ে যাওয়া, তারপরে আপনার ওই ডিভাইসে যদি বিভিন্ন অ্যাপ থাকে, এক্সের মতো অ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য অ্যাপ, কেউ চাইলে সেটাকে মিসহ্যান্ডেল করতে পারে হয়তো। আর দ্বিতীয় বিতর্ক হচ্ছে ওই এক্সে কন্টেন্ট কী ছিল। দেখুন, কন্টেন্ট নিয়ে আমি খুব একটা অবাক না, কারণ এটা জামাত নিজেদের অফিসিয়াল পেজ থেকে দিয়েছে বা আমিরের পেজ থেকে হয়েছে। কন্টেন্ট আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে জামাত আমিরের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট, যেটা নিয়ে তুমুল বিতর্ক চলছে, সেই কন্টেন্টটি হচ্ছে এরকম যে আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই। এই কন্টেন্ট এই লেখাটি আসলে তারা দাবি করছে যে আমিরের ডিভাইস হ্যাক হয়েছে এবং সেই ডিভাইসে এক্স অ্যাকাউন্ট লগ ইন ছিল। তো সেই কন্টেন্ট নিয়ে কথা বলছিলেন আপনি। এই কন্টেন্টের সাথে একজন হ্যাকারের কতটা ভূমিকা রেখেছেন আমি জানি না। যদি হ্যাকড হয়েও থাকে, একই কন্টেন্ট, একই ধরনের কথা, একই রকমের বয়ান জামাতের আমির এবং জামাতের নেতৃবর্গ গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ জুড়ে বলছেন। আপনি যদি একজন নেতার বক্তব্য শোনেন, যিনি ডাকসুতে কি হয় এতদিন হতো সেটি বলেছেন, এবং আপনার তার অঙ্গ সংগঠনের অনেক ব্যক্তিবর্গ কিন্তু নারী স্বাধীনতা নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছেন। তারা কত দূর যেতে পারবেন, কয় ঘন্টা কাজ করবেন, কোন কোন পদে থাকতে পারবেন, এগুলো নিয়ে তাদের বক্তব্য আছে। আল জাজিরার সাথে ইন্টারভিউতে জামায়াতের আমির পরিষ্কার বলেছেন যে তাদের দলের নেতা কখনো একজন নারী হতে পারবেন না, এবং অনেকটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তিনি নারীকে বর্ণনা করেছেন। তার রাজনৈতিক অবস্থান,
তার সামাজিক অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান, তার স্বাধীনতা অনেকটা। জামাতের প্রচারণায় কিন্তু আমরা দেখছি নারীদের বেশ অ্যাক্টিভ, তারা নারীরা প্রচারণায় নেমেছে এবং ফিল্ডের যে প্রচারণা সেটিতেও তারা নেমেছে, বিভিন্ন দেখুন ঘরে তাদের ঘরে তো যাচ্ছেন। সমর্থক রয়েছে, কর্মী রয়েছে। এবং আমি একজন নারী নেত্রীকে সেদিন বলতে শুনলাম জামাতের, যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো তারা নারীদেরকে মনোনয়ন দিয়েছিলেন। আচ্ছা, ভাইস চেয়ারম্যান পদে আপনার তো পুরুষকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই, ওখানে আপনার নারীকেই মনোনয়ন দিতে হবে আইন অনুযায়ী। সেটি করে আপনি যদি বাহবা নিতে চান যে আপনি নারীদের সক্ষমতায় ভূমিকা রেখেছেন, তাহলে কিন্তু এটি হলো না। নারী বিষয়ক অবস্থান জামাতের মানে পরিষ্কার, ঘোলাটে না কিন্তু, এবং সেটি ধীরে ধীরে মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে। এই এক্স হ্যান্ডেলে যে বক্তব্যটা আছে, জামাত ঘুরিয়ে পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে এই কথা অনেক জায়গায় বলেছে এবং বলছে। শুধুমাত্র এক্স হ্যান্ডেলেই সেটি বলেছে আমি বলি না, হয়তো পার্টিকুলারলি ওই শব্দটি বলতে গিয়ে বা বলার ভেতর দিয়ে জামাতের আমিরের যে স্বরূপ উন্মোচিত হয়েছে এটি নিয়ে তারা বিব্রত। মানে আপনি বলছেন যে যে কথাটা নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে, যে এক্স হ্যান্ডেলে জি। এই কমেন্টে তারা দিয়েছে কিনা, এটা এ নিয়ে বেনিয়ে অনেক আগে থেকে জামাত বলে এসছে এবং তাদের অবস্থান পরিষ্কার করেছে। এ প্রসঙ্গে ডক্টর মির্জা গালিব যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন, তার কাছে যেতে চাইবো যে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমিরের ডিভাইস হ্যাক হয়েছে। যে কথাটি বলছিলেন আশরাফ কায়সার, যে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে জামাতে আমির বলেছেন যে জামাতে ইসলামের আমির পদে নারী আসা সম্ভব নয়, এর কারণও তিনি ব্যাখ্যা করেছেন। কয়েকদিন আগে দেয়া তার এই বক্তব্য এবং এক্স হ্যান্ডেলের এই যে পোস্টটি, এটির কোনো মিল আপনি খুঁজে পান? আপনার কি মনে হচ্ছে কোনো মতাদর্শিক মিল রয়েছে দুটির মধ্যে? আচ্ছা জি, ধন্যবাদ। আমি আসলে আপনাদের ভিডিওটা দেখতে পাচ্ছি না, অডিও শুনতেছি, তাও একটু মাঝে মধ্যে ডিস্টার্ব হয়ে আসতেছে আমার কাছে আর কি। তো আমি হয়তো আহ, সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আমার কথা কি এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন প্লিজ? মির্জা গালিব, আমি শুনতে পাচ্ছি। আমি এখানে যেটা বলতে চাই সেটা হলো যে টুইটারে যে ঘটনাটা ঘটছে, জামাতের দিক থেকে দাবি করা হয়েছে যে জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এখন এই দাবির সত্যতা কতটুকু এটা বোঝার জন্য আমাদের আরেকটু ওয়েট করতে হবে, সব ইনফরমেশন গুলো আসলে আমরা বুঝতে পারবো। তো এখানে দুইটা সিনারিও হইতে পারে, একটা হলো যে ওনার অ্যাকাউন্ট আসলেই হ্যাক হয়েছে, আর আরেকটা সিনারিও হইতে পারে যে ঠিক আছে, যেটা হ্যাক হয় নাই, ওনার অ্যাডমিন প্যানেলের কেউ একজন হয়তো এই টুইটটা করছেন, করার পরে যখন দেখছেন যে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট এবং সমালোচনার মুখে পড়ছেন, তখন এটাকে উইথড্র করছেন অথবা একটা কাভার আপ স্টোরি করছেন। দুইটার যে কোনো একটা সত্য হইতে পারে। কিন্তু এখানে আলোচনার পয়েন্টটা কি? আলোচনার পয়েন্টটা হলো যে নারী অধিকারের প্রশ্নে এবং নারীদের নাগরিক অধিকারের প্রশ্নে জামাতের রাজনৈতিক পজিশন কি, তাদের ভিশন কি, তাদের বিশ্বাস কি, তাদের চিন্তা কি। এবং সেই জায়গা থেকে আমাদের একটা ডাটা পয়েন্ট শুধু আছে যেখানে আপনি আপত্তিটা তুলতেছেন। সেই ডাটা পয়েন্টটা হলো যে আল জাজিরার সাথে সাক্ষাৎকারে জামাতের আমির বলছেন যে রাষ্ট্রের প্রধান নির্বাহী অথবা হচ্ছে তার দলের প্রধান নির্বাহী, এই পজিশনে নারী যাইতে পারবে না। এটা হচ্ছে জামাতের পজিশন। এখন এটাকে জেনারেলাইজ, এর মানে কি জামাত এই কথা বলে যে নারীদের শিক্ষার অধিকার নাই, তারা পড়াশোনা করতে পারবে না? জামাতকে এই কথা বলে যে নারীদের চাকরির অধিকার নাই, তারা চাকরিতে যাইতে পারবে না? তারা কি এই কথা বলে যে নারীদের ভোট দেওয়ার অধিকার নাই, তারা ভোট দিতে পারবে না? জামাতকে এই কথা বলে যে নারীদের রাজনীতি করার অধিকার নাই, রাজনৈতিক দলের মেম্বারই হইতে পারবে না? তারা কি আরো অন্যান্য জায়গায় তার নাগরিক অধিকার খর্ব করে, নাকি খুবই স্পেসিফিকলি এই একটা জায়গায় তারা লিমিটেশনের কথাটা বলতেছে বা পার্থক্যের কথাটা বলতেছে? আমার বোধ হয় দ্যাটস মোর ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে এইটাকে তাদের কথার বাইরে, ধরেন কথা তো একটা বক্তব্য তারা বলতেছে, এর বাইরে আমরা কোন কোন জায়গা থেকে তাদের নীতিকে বুঝতে পারি। এখন দেখেন, আমি আমার জায়গা থেকে বলি, আমি যেভাবে এটাকে বুঝি সেটা হলো যে জামাত যে এই কথা বলে যে তাদের পার্টির নির্বাহী পজিশনে, টপ পজিশনে নারীরা যাইতে পারবে না অথবা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইতে পারবে না, এটা জামাতের পলিটিক্যাল পজিশন না। এটা জামাত ইসলামের একটা ফিকি অপিনিয়ন নেয়। ইসলামের একটা ফিকি অপিনিয়ন হলো যে ইসলামী রাষ্ট্রের খলিফা অথবা ইসলামী ন্যাশনাল রাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল পজিশন, যেটা টপ নির্বাহী পজিশন, সেখানে নারীরা যাইতে পারবে না। এর বাইরে তারা বিচারক হইতে পারবে, এর বাইরে তারা পার্লামেন্টের সদস্য হইতে পারবে, এর বাইরে তারা চাকরি করতে পারবে, এর বাইরে তারা পড়াশোনা
ডক্টর মির্জা গালিব, আপনি বলতে চাচ্ছেন যে জামাত এমন অবস্থানে রয়েছে যে নারী শিক্ষা গ্রহণ করতে পারবে, ভোট দিতে পারবে, সবই করতে পারবে, কিন্তু সর্বোচ্চ যে পজিশন সেই পজিশনে যাওয়ার ক্ষমতা নারীদের নেই। এবং এই বিষয়ে আমি আপনাকে একটু বলতে চাই যে তিনি এটার ব্যাখ্যাও দিয়েছেন কিছুটা। নেতা হওয়ার ক্ষেত্রে নারীর শারীরিক সীমাবদ্ধতাকে তিনি দায়ী করছেন। তিনি বলছেন যে কিছু ক্ষেত্রে নারীদের শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, তারা দায়িত্ব পালন করতে পারেন না। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে নারী কর্মীরা, জামাতের নারী কর্মীরা যখন ফিল্ডে প্রচারণায় যাচ্ছে, তারা সেখানে তাদের কাজ করতে পারছে, পুরুষ কর্মীদের সাথে মিলে জামাতের সমস্ত কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারছে, কিন্তু নেতৃত্বের প্রশ্ন যখন আসে তখন কেন এই উত্তরটি আসছে? আপনি বলছেন যে জামাত তাদের ইসলাম এবং মুসলিম ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল, সেখান থেকে তারা এই স্ট্যান্ডটা নিয়েছে, কিন্তু সেটি তো একটি রাজনৈতিক দলের স্ট্যান্ড হতে পারে না নিশ্চয়ই। গুড পয়েন্ট। আমার বোধ হয় যে আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা রিয়েল মেরিটের কোশ্চেন, যে যে আমরা যদি প্রথমে এই জায়গায় এগ্রি করি যে জামাত যে লিমিটেশনটা দিতেছে, এই লিমিটেশনটা ভেরি স্পেসিফিক, একটা স্পেসিফিক জায়গায়। আশরাফ ভাই এটাকে যেভাবে জেনারেলাইজ করছে, জামাত কখনো জেনারেলাইজ করে নাই। আপনি দেখবেন যে জামাতের ফ্যামিলির বা যারা যারা উইমেন আছে, নারী আছে, তারা উচ্চশিক্ষিত, পড়াশোনা করে। আপনার বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা ছাত্রী সংস্থা করে। তো জামাত যদি নিজেই চাইতো যে মেয়েরা পড়াশোনা করবে না, চাকরি করবে না, তাহলে তাদের লোকেরা কিভাবে করে, তাই না? এটা আপনি জেনারেলাইজ করতে পারবেন না। নাও আপনি যে প্রশ্নটা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে সর্বোচ্চ নির্বাহী পজিশনের যে লিমিটেশনটা, ইসলামের একটা ফিকি পজিশন আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আসছে, যেখানে উনি তৎকালীন পারস্যের আপনার একজন নারী, পারস্যের হচ্ছে আপনার কুইন হয়েছেন, সেটার ব্যাপারে উনি মন্তব্য করছেন। সেই মন্তব্যের জায়গা থেকে আপনার ইসলামিক যে ট্র্যাডিশন সেটার মধ্যে আছে। এইটাকে জামাতের আমির যেভাবে রেশনালাইজ করছেন, আমি তার সাথে ডিসএগ্রি করি। উনি যেভাবে রেশনালাইজ করছেন যে নারীদের একটা হিউজ লিমিটেশন থাকার কারণে এই জায়গায় তারা আসতে পারবে না, এইটা আমি মনে করি রাইট আর্গুমেন্ট না। কেন রাইট আর্গুমেন্ট না? দেখেন, ইসলামের হিস্ট্রির মধ্যে যদি আপনি দেখেন, তাইলে হাদিসের বর্ণনা এটা একটা অত্যন্ত বড় কাজ, যেটার জন্য আপনার ইন্টেলেকচুয়ালিটি লাগে, যেটার জন্য হচ্ছে আপনার মেমোরাইজেশনের ক্যাপাসিটি লাগে, যেটার জন্য আপনার সততার একটা সার্টিফিকেশন লাগে। আপনি ইসলামিক হিস্ট্রিতে যান, একজন আলেমও খুঁজে পাবেন না যে কখনো বলছে যে একজন মহিলা সাহাবীর বর্ণনাকৃত হাদিসের মেরিট একজন পুরুষ সাহাবীর বর্ণনাকৃত হাদিসের মেরিটের চাইতে কম। ইন দ্য এন্টায়ার হিস্ট্রি অফ ইসলাম আপনি একজন স্কলার পাবেন না। তার মানে আমরা নারীদেরকে পুরুষের তুলনায় সিস্টেম্যাটিকলি তারা আপনার হচ্ছে ইনকমপ্লিট, তাদের হচ্ছে ইন্টেলেকচুয়ালিটির ঘাটতি আছে, আমরা কিন্তু এভাবে আইডেন্টিফিকেশন করতে পারবো না। আমার আন্ডারস্ট্যান্ডিং হলো এটা তৎকালীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পলিটিক্যাল সিস্টেমটা অত্যন্ত ব্রুটাল ছিল। আজকের মতো করে এরকম ডেমোক্রেটিক সিস্টেম সেখানে ছিল না। সেই ব্রুটাল সিস্টেমে স্বভাবতই তৎকালীন নারীরা যে অবস্থানে ছিলেন তাদের পক্ষে রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া সম্ভব ছিল না। এটা ইসলামের তখনকার সময়ের একটা প্রেফারেন্স। এখন আমাদের সময় এটা পরিবর্তন হবে কিনা এই প্রশ্ন উত্তর আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না, জামাতের আমিরও দিতে পারবে না। এটা হচ্ছে যারা আমাদের ইসলামের আলেম, যারা এখানে ইস্তেহাদ করেন, তাদের কাছে যাইতে হবে। তারা যতক্ষণ পর্যন্ত নরমেটিভ পজিশন চেঞ্জ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামের এই পজিশন একটা ইসলামী দল হিসেবে আমরা মেনটেন করব। তো এই লিমিটেশন শুধু একটু যদি ছোট্ট করে বলেন ডক্টর মির্জা গালিব, যে জামাতের আমির ইসলামের দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো বলছেন, নাকি একটি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উনি এই কথাটা বলে থাকেন, যে মন্তব্যগুলো করেছেন? ওনার পজিশনটা উনি ইসলামের ফিকি পজিশন থেকে নিচ্ছেন যে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান নারী হতে পারবেন না, কিন্তু রেশনালাইজ করছেন উনি নিজে। এবং রেশনালাইজ করার যে প্রক্রিয়া, এটা আসলে আপনি ওনাকে ওইভাবে দোষ দিতে পারবেন না, কারণ ইসলামিক হিস্ট্রির মধ্যেও আপনি অনেককে পাবেন এইভাবে রেশনালাইজ করছে। কিন্তু আমি পার্সোনালি মনে করি রেশনালাইজ অত্যন্ত উইক। এবং আমার স্ট্রং আর্গুমেন্ট আমি যেটা বলছি যে আমি ইসলামিক হিস্ট্রির মধ্যে আমি কোথাও পাই নাই যে কোনো একজন স্কলার কখনো বলছেন যে মহিলা সাহাবীদের বর্ণনাকৃত হাদিস হচ্ছে আপনার লেস ইম্পর্টেন্ট দেন পুরুষ সাহাবীদের বর্ণনাকৃত হাদিস। অ্যান্ড দ্যাটস আ ক্লিয়ার এক্সাম্পল যে আমাদের ইসলামিক স্কলাররা মেয়েদের ইন্টেলেকচুয়ালিটিকে কোথাও আন্ডার এস্টিমেট করে নাই। দ্যাটস মাই আন্ডারস্ট্যান্ডিং, যে কারণে আমি এই জায়গায় ওনার সাথে দ্বিমত করি। কিন্তু ওনার পজিশনকে যে আপনারা যদি একটা জেনারেলাইজ পলিটিক্যাল পজিশন হিসাবে যদি আমরা ব্যাখ্যা করি, সেটা ভুল হবে। আমাদেরকে বুঝতে হবে একটা ইসলামিক পার্টি হিসাবে উনি এটা ইসলামের ফিকি পজিশন থেকে নিচ্ছেন। ধন্যবাদ ডক্টর মির্জা গালিব, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের স্টুডিওর অতিথিদের কাছে আমি আসতে চাই। এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা, আপনাকে স্বাগত জানাচ্ছি কড়া আলাপে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আশরাফ কায়সার, আপনিও কিছুটা যুক্ত করেছিলেন তখন,
সেই কথা প্রসঙ্গে ডক্টর মির্জা গালিব যে অবস্থান ব্যাখ্যা করলেন জামাতের আমিরের, আমি জামাতের আমিরের যে কথাগুলো এসেছে যে একজন মা সন্তান জন্ম দেন তিনি কিভাবে এই দায়িত্ব পালন করবেন, কিছু শারীরিক অসুবিধা রয়েছে যে কারণে আমরা অস্বীকার করতে পারি না যে একজন নারী উচ্চ ক্ষমতা বা সর্বোচ্চ ক্ষমতা নিতে পারবেন না। তো নেতা হওয়ার সাথে শারীরিক সীমাবদ্ধতা আসলে কতটুকু প্রাসঙ্গিক, কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? দেখুন, আমি বলি মির্জা গালিব জামাতের আমিরের ব্যাপারে সহনশীল হয়েছেন এবং উনি ক্রিয়েটিভ হয়েছেন তার বক্তব্যকে বিশ্লেষণ করার ক্ষেত্রে। আমি জেনারেলাইজ করেছি, কেননা আমি শুধুমাত্র তার এক্স হ্যান্ডেলকেই বিবেচনায় নেইনি, আল জাজিরার সাথে সাক্ষাৎকারকে বিবেচনায় নিয়েছি। উনি সারা দেশে যে জনসভাগুলো করছেন এবং উনি এবং ওনার নেতারা ডাকসুর নেতৃবর্গ সহ বাংলাদেশের নারীদের সম্পর্কে গত কয়েক সপ্তাহে যা সব মন্তব্য করেছেন আমি সেটাকে বিবেচনায় নিয়েছি। দেখুন একজন নারী মন্তব্যগুলোকে আপনি দেখুন একজন নারী কত কর্মঘণ্টা পালন করবেন এটি উনি বলেছেন, এবং কখনো বলেছেন সপ্তাহে 3 দিন, কখনো বলেছেন দিনে 4 দিন। আচ্ছা, উনি হঠাৎ করে ইসলামী আদর্শের নেতা হয়ে যান সুবিধা মতো, আবার কখনো কখনো উনি রাজনৈতিক দলের নেতা হয়ে যান। ওনাকে একটা পজিশন ফিক্সড করতে হবে। দেখুন, উনি একটি রাজনৈতিক দলের নেতা, উনি এই ভোটে অংশ নিয়েছেন এবং উনি ভোট প্রার্থনা করছেন বেহেশতে যাওয়ার টিকিট দিবেন বলে, এবং ভোট প্রার্থনা করছেন দুর্নীতিমুক্ত শাসন দিবেন বলে। সেইখানে নারীদের ব্যাপারে তাদের যে বক্তব্য সেটা নারীদেরকে খাটো করছে, অপমান করছে, এবং 2026 সালে কয়েক শতক আগে, কয়েক হাজার বছর আগের উদাহরণ টেনে এনে উনি যে সমস্ত বক্তব্য দিচ্ছেন কেউ কেউ এটাকে ধৃষ্টতাও বলতে পারেন। কেন বলি আপনাকে, বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নারী পুরুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সমান অধিকার দিয়েছেন। সেখানে আপনি কারো শারীরিক অক্ষমতা, অযোগ্যতা বা বিশেষ কিছু সময়ের বর্ণনা দিয়ে তাকে যখন পেছনের কাতারে ঠেলে দেন আপনি আসলে বৈষম্য করছেন। হোয়াট ইফ একজন নারীর অক্ষমতা থাকতেই পারে শারীরিক, পুরুষের শারীরিক অক্ষমতা থাকে না, তার রোগবালাই হতে পারে না, অসুখ বিসুখ হতে পারে না, তাহলে সেইটা বিবেচনা করে কি আমরা বলছি উনি কোনো ক্ষেত্রে যোগ্য না? আরেকটা জিনিস খেয়াল করেন, জামাতে ইসলামী যে সরকারে 2টি মন্ত্রী ছিল সেই সরকারের প্রধানমন্ত্রী কে ছিল? বেগম খালেদা জিয়া। তখন কি তাদের এই ফতোয়া আপনি শুনেছিলেন যে নারী নেতৃত্ব রাষ্ট্রের প্রধান হতে পারেন না? তার মানে তারা সুবিধামতো ফতোয়া দিচ্ছেন। এখন যেহেতু পালে একটু বাতাস লেগেছে, 5ই অগাস্টের পরে আমরা দেখতে পাচ্ছি ইসলামাইজেশনের একটা প্রবল প্রতাপ। হাসিনা পালিয়ে গেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি তাদের ওই মুখোশটি খুলে বাজারে নেমেছেন দেশকে আবার অন্ধকার পথে নিয়ে যাবেন বলে, এই জন্য তারা এই কথাগুলো বলার ধৃষ্টতা দেখাচ্ছেন। এটি আমাদের মেনে নেওয়া খুব অন্যায় হবে এবং এটি প্রতিবাদ করা উচিত হবে এবং তার কাছ থেকে ব্যাখ্যা চাইতে হবে। হ্যাকড হয়ে গেছে বললে হবে না। আল জাজিরা তার বক্তব্য হ্যাক করেনি। আল জাজিরাতে উনি এর চেয়েও খারাপ কথা বলেছেন। এখানে তো একটি শব্দ নিয়ে বিতর্ক হচ্ছে। দেখুন, কখনো কখনো তারা মনের ভাব প্রকাশ করে ফেলেন, সেটি চেহারার আকার ইঙ্গিতে, কখনো কখনো ভাষায়। এখন উনি যে লেডিস বলে কথাগুলো বলেন আমাদের শুনতে খুব অবাক লাগে। 2026 সালে 5ই অগাস্ট যেই আন্দোলন, যেই অভ্যুত্থানের পরে ওনারা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন, তাদের কোনো একজন নেতা মৃত্যুদণ্ড থেকে বেঁচে গেছেন, সেই অভ্যুত্থানে যেই নারীরা সামনের কাতারে ছিল, মেয়েরা সামনের কাতারে ছিল, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে রাজনীতির কথা বলতে হবে। দেখুন, একজন নারীকে আপনি তার শারীরিক অক্ষমতা দিয়ে বিচার করবেন 2026 সালে, এটি অত্যন্ত অগ্রহণযোগ্য। তখন কিন্তু প্রশ্ন উঠবে মানসিক ভারসাম্যের সক্ষমতা নিয়ে বিচার করার। তখন কিন্তু প্রশ্ন উঠবে যে শিক্ষিত কিন্তু জ্ঞান পাপী কে, সেই বিচার করার। তখন কিন্তু প্রশ্ন উঠবে আপনি ধর্মকে রাজনীতির হাতিয়ার বানাচ্ছেন কি বানাচ্ছেন না। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এই ডিসকোর্স শুধু নারীর ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, এই ডিসকোর্স কিন্তু আপনাকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। ধন্যবাদ আশরাফ কায়সার। আমি এবার একটু ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা আপনার কাছে আসতে চাই। এতক্ষণের আলোচনার প্রেক্ষিতে আমরা যে বিষয়গুলো পেলাম যে নেতা হওয়ার ক্ষেত্রে আসলে শারীরিক সীমাবদ্ধতাকে দায়ী করা যৌক্তিক কিনা এই প্রশ্নটা বারবার উঠে আসছে, এবং বাংলাদেশে কয়েক দশক ধরে 2 নারী নেত্রী, আমরা সবাই জানি যে দলীয় প্রধান ছিলেন এবং সরকার প্রধান ছিলেন, সেখান থেকে তারা দায়িত্ব পালন করে এসছেন। আমাদের দেশের উদাহরণ এটি, এবং আন্তর্জাতিক পর্যায়েও রানী এলিজাবেথ, মার্গারেট থ্যাচার, ডেনমার্কের বর্তমান প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসন সহ অনেক নারী দল এবং দেশের নেতৃত্ব দিচ্ছেন। এমন অবস্থায় আসলে শারীরিক সক্ষমতা বা শারীরিক সীমাবদ্ধতাকে আপনি কতটুকু নারী নেতৃত্ব থেকে দূরে সরিয়ে রাখার জন্য কতটুকু যৌক্তিক বলে মনে করছেন ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা?
না, আই উইশ আমি আসলে জানতে চাই শারীরিক সীমাবদ্ধতা বলতে উনি কি বোঝান। এখন আমি যদি বলি ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, যেমন আপনি মির্জা গালিব যখন বলছিলেন দ্য ওয়ে হি স্পোক আউট, এটাকে আমরা বলি অনেকটা কাইন্ড অফ এ পার্শিয়াল পয়েন্ট অফ ভিউ। কেন আমি বলছি আমি আপনাকে ব্যাখ্যা দিই। এখন আমি বলি, ধরেন জামাতের আমিরের তো দুদিন আগে উনি হার্টে অ্যাটাক করেছেন, আমরা সবাই দেখেছি। ওনাদের সেকেন্ড পিলার নকিব সাহেব, ওনারও শারীরিক অবস্থা বেশ অসুস্থ ছিলেন, উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে শারীরিক অক্ষমতা বলতে আসলে কি বোঝায়? অ্যান্ড দিস ইজ স্টেটমেন্ট, ফরগেট অ্যাবাউট ওমেন, দিস স্টেটমেন্ট ইটসেলফ অ্যাবিউসিভ অ্যান্ড রিয়েলি ভেরি মাচ প্রিটি মাচ দ্য পিপুল যারা কাজ করে তাদেরকে আপনার ইভেন পার্টিকুলারলি এখানে তো অনেক ধরনের মানুষ আছে, আপনি আপনার দেশের নাগরিকের মধ্যে ডিভাইডেশন ক্রিয়েট করে দিয়েছেন। ওকে, অক্ষম নারী, অক্ষম পুরুষ, সক্ষম নারী, শারীরিকভাবে সীমাবদ্ধতাকে দায়ী করছেন। শারীরিকভাবে সেটিকে আসলে শারীরিকভাবে সীমাবদ্ধতা বলতে কাকে বলে? মানে বিইং অ্যাজ অ্যান অ্যানথ্রোপোলজিস্ট আই উড লাইক টু আস্ক যে শারীরিক সীমাবদ্ধতা, অথবা আজকে যদি আপনার সাথে আমি যদি একটু ব্যাখ্যাটা আপনার কাছে তুলে ধরি যে আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না বা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন না। আল্লাহ যা সৃষ্টি করেছেন আমরা তা পরিবর্তন করতে পারি না। এই প্রসঙ্গে তাহলে ওয়েল দেয়ার আর প্রিটি মাচ দেয়ার আর মেনি ওমেন যারা না তো সন্তান দানে সক্ষম, অথবা সন্তান নিতে পছন্দ করেন না, অথবা তারা বিয়ে শাদী কিছুই করেন না। আই থিঙ্ক আমির সাহেব তাদেরকে ওয়েলকাম করবেন। ইজ ইট সো? সো দ্যাটস দ্য কোয়েশ্চেন উই নিড টু আস্ক। এই ধরনের কথা বললে কথার পাল্টা যুক্তিতে খুব স্পষ্ট করা খুব জরুরি। বিকজ বাংলাদেশে সকল নারী বিবাহিত হয় না, বাংলাদেশে সকল নারী মা হন না, এবং মা যখন হন না তাদেরকে বলা হয় খুব ভীষণ রকমের বাজে শব্দ নিয়ে, বৈষম্যের মধ্যে দিয়ে মানুষ বড় হন। এখন সেই মানুষদেরকে তিনি ওয়েলকাম করবেন নাকি? ডেনমার্কের বর্তমান প্রধানমন্ত্রী যার কথা বলছিলাম, তিনি তো 2 সন্তানের জননী। তো সেটি মানে নেতৃত্বে আসার জন্য তাকে সন্তান বাদ দিয়ে চিন্তা করতে হয়েছে কিনা এটি একটু ব্যাখ্যা করবেন আমাকে। না, প্রথম কথা হচ্ছে মানে দ্যাট ইজ রিয়েলি ফানি যে 2026-এ বসে আমি এই আলাপটা করছি যেখানে ওই রাষ্ট্রে, যে রাষ্ট্রে অলরেডি 2জন ফিমেল প্রাইম মিনিস্টার ছিলেন এবং তাদের সন্তানও ছিল, পরিবারও ছিল, সবই ছিল, এবং আমিও এখানে বসে আছি অ্যান্ড অ্যাজ অ্যান অ্যানথ্রোপোলজিস্ট আমিও, আমার নিজের সন্তানও আছে, পরিবারও আছে, সবই আছে। কিন্তু এই প্রশ্ন যে আমাকে করতে হচ্ছে, that is the saddest part. In 2026 some political party come with such a position যেখানে সে প্রশ্ন তুলতে পারে যে what is your physical credibility to be a leader? That's insane. এটা কিন্তু অনেক প্রাইভেট প্রশ্ন। কাজে একজন রাজনীতিবিদ একজন নাগরিকের প্রাইভেট প্রশ্ন নিয়ে জনসম্মুখে কথা বলছেন, এটি কিন্তু গ্রহণযোগ্য না। হোয়াট ইউ থিঙ্ক, মানে কেউ যদি, আমরা তো জানি, আমরা তো ওই যুগে বসবাস করি, আর ইউ সিঙ্গেল অর ম্যারিড, আপনি বাচ্চা নিচ্ছেন কি নিচ্ছেন, এগুলি ভেরি অফেন্সিভ কোয়েশ্চেন অ্যান্ড আই এম প্রিটি মাচ শিওর মির্জা গালিব যে দেশে আছেন এই বিষয়ে উনি অত্যন্ত আমি তার কাছে যেতে চাচ্ছি। অন দ্যাট নোট এই আলাপটা করা যায় একজন রাজনৈতিক দলের প্রধানের কাছ থেকে, ভেরি স্যাড। ধন্যবাদ ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা। আমি আবারও ডক্টর মির্জা গালিব আপনার কাছে যেতে চাই যে তার কাছে আমরা যাব কিছুক্ষণের মধ্যেই। আবার আমি চলে আসতে চাই আশরাফ কায়সার আপনার কাছে যে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা 10 আসনের প্রার্থী নাসরিন সুলতানা বলেছেন যে রাজনীতিতে নারীর সঙ্গে প্রেমের চেয়েও বেশি প্রতারণা করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন তিনি। রাজনীতিতে ন্যায্য অংশীদারি নারী কেন পাবে না, এমন প্রশ্ন রেখে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এবং ওই কথাগুলোই বারবার আসছে যে জামাতে ইসলামের পক্ষে প্রচুর নারী কর্মী প্রচারণায় অংশ নিচ্ছেন, কিন্তু নেতৃত্বে যেতে আসলে অসুবিধাটা কোথায়? দেখুন, আপনার মনে রাখতে হবে এবি পার্টি কিন্তু জামাত থেকে বেরিয়ে আসা কর্মীদের সংগঠন, তাদের থেকেও এই প্রশ্ন উঠেছে। আচ্ছা, 2026 সালে আমরা নির্বাচনের আগে কি আলাপ করতে চেয়েছিলাম? কর্মসংস্থান নিয়ে কথা বলতে চেয়েছিলাম, নারীদেরকে আরও কি করে কর্মক্ষেত্রে আনা যায়, অর্থনীতি যেন বেগবান হয়, প্রুভেন বাংলাদেশে 54 বছরে, সেটি আলাপ করতে চেয়েছিলাম। কুশিক্ষা যেন দূর হয় এবং মানুষকে অযথা ধর্মের ভয় দেখিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে, এগুলো ছিল এজেন্ডা। কিন্তু আপনাকে আজকে এই স্টুডিওতে কথা বলতে হচ্ছে নারীর শারীরিক সক্ষমতা নিয়ে, তার রাজনৈতিক অধিকার নিয়ে, তার সামাজিক অধিকার নিয়ে সংগঠনের প্রধান হতে পারেন কি পারেন না। এই এজেন্ডা জামাতের এজেন্ডা, এবং এই এজেন্ডা বাংলাদেশ রাষ্ট্রের এজেন্ডা না। এখানে দেখুন 50% নারী আমাদের নাগরিকদের, সেই দেশে এই লোক কি করে এই আলোচনার সূত্রপাত করতে পারেন, এটি একটি ধৃষ্টতা। আমার মনে হয় জামাতকে লাগাম টানতে হবে
এবং ইতিমধ্যে আমি টের পাচ্ছি তারা যতটুকু বাতাস পাচ্ছিলেন এইসব বক্তব্যের কারণে তারা কিভাবে, দেখুন এই এক্স হ্যান্ডেল আমি যতটুকু ধারণা করি হ্যাকড হয়নি, কেননা আমি এনাফ প্রমাণ পাইনি। আমরা প্রত্যেকেই ডিভাইসও ইউজ করি, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও ইউজ করি, তার প্রবণতাগুলো আমরা টের পাই। দেখুন এনাদের হ্যান্ডেলগুলো তো তারা নিজেরা করেন না, তাদের একটা অ্যাডমিন গ্রুপ আছে। অতি উৎসাহী কেউ হয়তো ভেবেছেন যে উনি যেহেতু জনসম্মুখে এসব কথা বলছেন, আল জাজিরাতে একই বয়ান দিয়েছেন, আর এই বয়ানের বিপদ হচ্ছে এটা অলওয়েজ এক্সটেন্ডেড হতে থাকবে। কাজে ওই শব্দটি চলে এসেছে অ্যাডমিন গ্রুপের কারো হাত থেকে। জামাত যখন টের পেয়েছে যে এর বাজারে সাংঘাতিক সমালোচনা হচ্ছে, তখন তারা এই কথাগুলো বলতে শুরু করেছেন। প্রায় 8-9 ঘন্টা পরে থানায় গেছেন। এগুলো হ্যান্ডেল মানে আপনার বেহাত হলে আমরা কয়েক মিনিটের মধ্যেই টের পাই, অ্যাকশনে যেতে হয় তখনই। আচ্ছা, এটিতে তাদের বরঞ্চ স্ট্যান্ড নেওয়া উচিত ছিল যে আমরা এই জায়গায় স্ট্যান্ড করি, কেননা নারী যদি ঘরের বাইরে যায় তাহলে যে নারী নিগৃহীত হয়, এবং তারা আরও একটি শব্দ বলে ডিগনিটির মানে ক্ষতি হয় তাতে, এটিও তাদের আবিষ্কার। আমরা বাংলাদেশের মেয়েরা এই স্টুডিওতে কাজ করছে, যে কোনো মাল্টিন্যাশনালে করছে, যে কোনো স্কুলে করছে, গার্মেন্টসে করছে, কোথায় ডিগনিটির সমস্যা হচ্ছে? বরং তার এই বক্তব্যগুলো নারীদেরকে সাংঘাতিকভাবে অপমান করছে, তাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার উপলব্ধি দিচ্ছে। নির্বাচনের আগে আপনি তাকে খাটো করছেন, তার রাজনৈতিক অধিকারকে খাটো করছেন। দেখুন, আমার তার দল পরিচালনা নিয়ে কোনো বক্তব্য নাই। তার দলের প্রধান নারী হবেন কি পুরুষ হবেন, কিংবা তৃতীয় লিঙ্গের কেউ। ডক্টর মির্জা গালিব একটা কথা বলছিলেন যে সব ক্ষেত্রে নারীদের অবস্থান তারা বলছেন যে অংশগ্রহণমূলক হবে, কিন্তু নেতৃত্বের বিষয় যখন আসে তখন কথাটা চেঞ্জ হয়ে যায়। তো আমার প্রশ্নটা হচ্ছে যে জামাত যখন সব কিছুতেই নারীদের পার্টিসিপেশনকে স্বীকার করছে, সেক্ষেত্রে এই একটি বিষয়ে যখন তারা বারবার পিছিয়ে যায় এবং অপরিষ্কার বলে দেয়, পরিষ্কার মন্তব্য করে যে এখানে নারীরা যেতে পারবে না, এটা আসলে কি মেসেজ দেয় বাংলাদেশের মানুষকে? পরিষ্কার মেসেজ দেয়। আপনি কি 300 আসনে বা জামাতের যতগুলো আসনে প্রার্থী হয়েছে কোনো নারী প্রার্থী দেখেছেন? তারা তো প্রধান নির্বাহী হতেন না, তারা বড়জোর এমপি হতেন, সেখানেও করেননি। তার মানে তাদের কথার মধ্যে দ্বিচারিতা রয়েছে, স্ববিরোধিতা রয়েছে, এবং তারা সুযোগ মতো নারীদের নেতৃত্বে আন্দোলন করেছিলেন। শেখ হাসিনার সাথেও জোটবদ্ধভাবে আন্দোলন করেছেন, খালেদা জিয়ার সরকারে তো গিয়েও ছিলেন। কাজেই আপনার মানুষকে বুঝতে হবে যে জামাত এখানে কথার মার পেঁচে নির্বাচনে ভালো করার অথবা এক ধরনের ধর্মীয় আবরণে নির্বাচনে ভোটকে বাড়ানোর চেষ্টা করছেন। এটি বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য অত্যন্ত কালো অধ্যায়, এবং একজন রাজনীতিবিদ এই কথাগুলো বলে পার পেয়ে গেলে আমাদের জন্য খুব খারাপ ইতিহাস তৈরি হবে। এবং আমি মনে করি যে নারীদের ব্যাপারে জামাতকে কথা বলা বন্ধ করতে হবে। তার সংগঠন উনি কিভাবে চালাবেন এটি তার বিষয়, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের নির্বাহী একজন নারী হবেন কি না, বা নারীরা কত ঘন্টা সপ্তাহে কাজ করবেন তিনি দেখুন। আমি উল্টো করে বলি, পৃথিবীতে এখন বলা হয় নারী সন্তানের জন্ম দেয়, সন্তানের জন্ম দিয়ে তার কর্মক্ষেত্রে ভালো করেন, তার কখনো কখনো পুরুষের দ্বিগুণ কাজ করে প্রমাণ করতে হয় তিনি যোগ্য এবং দক্ষ। এটি বরং পৃথিবী এখন সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করছে। জামাতের আমির যেটা বলছেন সেটি কিন্তু পৃথিবী গ্রহণ করছে না। ধন্যবাদ আশরাফ কায়েসার। আমি ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা আপনার কাছে আসবো। যে কথাটি বলছিলেন আশরাফ কায়েসার, যে নারীরা আসলে সব দিকেই রয়েছে, কিন্তু জামাতে ইসলামীর এখনো পর্যন্ত কোনো নারী প্রার্থী আমরা দেখতে পাইনি। এই প্রসঙ্গে একটি ইনফরমেশন দিতে চাই যে দেশের মোট জনসংখ্যার এখন অর্ধেক নারী। বাংলাদেশে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মোট 1981 জন প্রার্থীর মধ্যে নারীর অংশ মাত্র 3.93%। এবারে নির্বাচনের কথা বলছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত 78 জন নারী প্রার্থী রয়েছেন। এই 78 জন নারী প্রার্থী মধ্যে 61 জন 30টি রাজনৈতিক দলের, এবং যার মধ্যে জামাতে ইসলামী কোনো নারী প্রার্থী দেয়নি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারী প্রার্থী দেয়নি। এই সহ মোট 30টি দল শুধুমাত্র পুরুষ প্রার্থী দিয়েছে, আর বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারী এসেছেন 17 জন, সব মিলিয়ে 78 জন। তো নারী নেতৃত্ব ও নারী প্রার্থী না দেওয়ার জন্য শুধু জামাতে ইসলামকে কি আমরা সমালোচনা করব, নাকি অন্যান্য দলও আছে এই সমালোচনার অংশীদারি? এখানে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি এখানে একটা কথা আশরাফ ভাইয়ের কাছ থেকে নিব। মানে আমি এটা ডিফারেন্ট ভাষা ব্যবহার করতে চাই, বিকজ ভাষা খুব পাওয়ারফুল। অ্যাকর্ডিং টু নন চমস্কি ভাষা শুধু ভাষা না, ইট সেজ এ লট। তো আশরাফ ভাই বলেছেন এজেন্ডা। আই উড লাইক টু সে দিস ইজ নট এ এজেন্ডা। ওমেন ওয়াজ এ টার্গেটেড গ্রুপ, একেবারে পার্টিকুলারলি আফটার 5th অগস্ট। আপনি যে আমাকে বললেন যে অন্য কোনো দল, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই বা কিছুটা স্মৃতি মনে করিয়ে দিতে চাই, খুব কাছের স্মৃতি, গত বছরের স্মৃতি। 2025 সালে
এই যে ভাষা নিয়ে আমরা যে কথাগুলো বলছি, আজকের এক্সের টুইট বলেন, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, খেয়াল করে দেখবেন একটি কমিশন হয়েছিল, নারী সংস্কার কমিশন, এবং এই নারী সংস্কার কমিশনের অনেকগুলো বিষয় ছিল যা নিয়ে একাডেমিক্যালি ডিবেট হতে পারতো। 300 আসন থেকে, মানে 300 সুপারিশ, 300 ঊর্ধ্ব সুপারিশ থেকে 100 সুপারিশ ফেলে দেওয়া যেত, নানা কিছু হতে পারতো। কিন্তু এগুলো কোনো কিছু করা সম্ভব হয়নি, কেন জানেন? বিকজ এই দলটি যাদের সাথে ঐক্য করেছে ঘটনাচক্রে, কোইন্সিডেন্ট আর কি, একটা দারুণ মারাত্মক, আমরা মানে গবেষকরা বলি হচ্ছে প্যাটার্ন, এটা একটা প্যাটার্নের মতো, হ্যাঁ, সামাজিক গবেষণার ক্ষেত্রে। ইটস লাইক যেমন আপনি যদি একটু ব্যাকে যান বা আপনি যদি ফুটেজটা চেক করেন, তাহলে আপনি দেখবেন 2025 সালে এই যে একটি নারী সংস্কার কমিশনের এগেনস্টে যেইটা করেছিল, সেটা আয়োজন ছিল যদিও হেফাজত ইসলাম, কিন্তু সেখানে উপস্থিত ছিল আজকের যারা ঐক্য আছে, ঐক্যের খুব গুরুত্বপূর্ণ নেতারা, শরিকগণ। কারা ছিলেন? আমাদের তরুণ এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ছিলেন, আমাদের মাওলানা মামুনুল হক সাহেব ছিলেন, এবং আমাদের জামাতে ইসলামের লোকজনও ছিলেন। এবং আপনি যদি পত্রিকা ঘাটেন দেখবেন তারা সকলে মিলে রিজেক্ট করেছে কি? উত্তরাধিকার আইন, সম্পত্তির আইন, নারী পুরুষের সম অধিকার, এবং আরো ওনারা ভালো বলতে পারবেন। হ্যাঁ, এই এখন বিষয়গুলোতে যখন তারা এখন এই যে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আলাপটা যখন তারা করেছেন ওই সমাবেশে, ওই সমাবেশে নারীকে বলা হয়েছিল কোড আনকোড যৌনকর্মী। নারী সংস্কার কমিশনারের প্রধান শিরিন হক, যিনি কিনা 60-এর ঊর্ধ্ব বয়স রাখেন, তাকে ন্যাক্কারজনক ভাষায়, অশালীন ভাষায় তাকে আক্রমণ করা হয়েছিল। কিন্তু তখন এই জামাতের সম্মান, কোড আনকোড, মাথার তাজ, ট্রফি কোনো কিছুই কাজ করে নাই, বরঞ্চ তারা নীরবতা পালন করে তার সমর্থনে অবস্থান নিয়েছিল। কাজে আজকে যে আলাপটা হচ্ছে এটি কোনোভাবেই অল অফ এ সাডেন আসা আলাপ না। লক্ষ্য করে দেখবেন কখনো এই যে যৌনকর্মী বলা, কোড আনকোড থেকে শুরু করে 2 দিন আগে ডাকসু সম্পর্কে একই ধরনের মন্তব্য করা, এরকম প্রায়শই এদের ভাষাগুলা ঘুরে ফিরে একই জায়গায় আসে কেন? প্যাটার্ন হিসাব করলে আর চমস্কি হিসাব করলে তাদের মনের বাসনাটা খুব ভালো বোঝা যায়। কাজে নারী এখানে এজেন্ডা না, নারী এখানে টার্গেটেড গ্রুপ। ধন্যবাদ ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা। আমরা আবার ডক্টর মির্জা গালিব আপনার কাছে যেতে চাইবো। যে আলোচনা শুনছিলেন সেই আলোচনার সাথে একটু যোগ করতে চাই যে সাম্প্রতিক সময়ে মন্তব্যগুলো দেখে আমরা কি জামাত ইসলামকে, তারা দাবি করছে যে নিজেদের মধ্যপন্থার দল বলে তারা দাবি করে, তো এই মন্তব্যগুলোর পরে আসলে মধ্যপন্থার দল কি তাদেরকে বলা যায় কিনা, বা নারী নেতৃত্ব নিয়ে জামাতের যে অবস্থান সেটি আসলে মধ্যপন্থার নীতির সাথে মেলে কিনা? ডক্টর মির্জা গালিব। যে আমার বোধ হয় যে এই বিষয়গুলোকে সামনে রেখে জামাতকে এইভাবে পোর্ট্রে করাটা একটা বায়াসড পজিশন। কেন আমি বায়াসড পজিশন বলি? আপনি যদি হিস্টোরিক্যাল জায়গা থেকে দেখেন পাকিস্তান পিরিয়ডে যখন হচ্ছে আপনার জেনারেল আইয়ুব খান আপনার সামরিক জায়গা থেকে এক ধরনের সুডো গণতান্ত্রিক নির্বাচন করছিল, তখন মাওলানা মওদুদ্দিন নেতৃত্বাধীন পাকিস্তান তার এগেনস্টে আপনার ফাতেমা জিন্নাকে সমর্থন দিচ্ছিল। ফাতেমা জিন্না তো একজন মহিলা ছিলেন, তিনি নির্বাচন করছিলেন, জামাত তখন সমর্থন দিচ্ছে। বাংলাদেশে জামাত একটা লম্বা সময় আপনার খালেদা জিয়ার সাথে জোটে ছিল। খালেদা জিয়া তো আপনার নারী ছিলেন এবং এই 4 দলীয় জোটের প্রধান ছিলেন, তারপর তো জামাত সেখানে গেছে, তাই না? জামাত একটা প্র্যাগমেটিক জায়গা থেকে সেখানে গেছে। জামাত একজনও নারী কর্মীকে আপনার সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেয় নাই, কিন্তু অন্যান্য পার্টিও তো মাত্র 3-4% দিচ্ছে। এটা তো বাংলাদেশের একটা সামগ্রিকভাবে সামাজিক সমস্যা, তাই না? জামাত যে দেয় নাই এটাকে আমরা সমালোচনা করতে পারি, সমালোচনা করাটাই ঠিক আছে, আমি ওটাকে সমালোচনা করার পক্ষে যে এখানে দেওয়ার প্রয়োজন ছিল। তো এইটা তারা প্র্যাকটিক্যাল, আমাদের রাজনীতি এখন পর্যন্ত নারীদের জন্য আপনার যথেষ্ট কমফোর্টেবল হয়ে ওঠে নাই। দেখেন এই যে পুরা আলোচনার মধ্যে আমি 2টা ডাইমেনশন আনতে চাই, যে 2টা ডাইমেনশন আমরা একদমই আলোচনার মধ্যে আনতেছি না। যেমন ধরেন ছাত্র সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র শিবির নির্বাচন করছে, তাদের প্যানেল থেকে তো নারীরা অংশগ্রহণ করছে, সেই নারীরাও তো বুলিং এর শিকার হয়েছে। তো সেই বুলিং তো জামাত ইসলামের লোকেরা করে নাই, তাই না? এই বুলিং তো সমাজে এক্সিস্ট করে। আচ্ছা, জামাতের নারী কর্মীরা যখন নির্বাচনী ক্যাম্পেইনে যাইতেছে, তারা তো নির্যাতনের শিকার হইতেছে, শারীরিক নির্যাতনের শিকার হইতেছে, মানসিক নির্যাতনের শিকার হইতেছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব অত্যন্ত অফেন্সিভ ওয়ার্ডে তাদের সাথে কথা বলতেছেন। আমি তো সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও দেখলাম এরকম জায়গায়। তো এই যে জামাতের নারী কর্মীরা ক্যাম্পেইনে যাইতেছে, এটা কি আপনাদের কাছে একটা প্রোগ্রেসিভ ঘটনা বলে মনে হয় না? মনে হয় না যে জামাত নারীদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করা এবং তাদের নাগরিক অধিকারকে অ্যাকোমোডেশনের পথে হাঁটতেছে? তো জামাতের মধ্যে এখন পর্যন্ত ধরেন আপনি মেইন স্ট্রিমে নারীদের পাবেন না, শুরার মধ্যে নারীরা নাই, এটা নিয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। কিন্তু সেই সাথে আমাদের আরেকটা প্রশ্ন চলে আসে, এই যে প্রচারণা, বারবারই একটা কথা জানতে চাচ্ছি, প্রচারণায় অংশ নেওয়ার সময় শারীরিক সীমাবদ্ধতার বিষয়টি আসে না? তখন মনে হয় না যে তাদেরকে প্রচারণায় যাওয়া বা যেতে দেওয়াটা ঠিক হচ্ছে না?
আমি এই আর্গুমেন্টের সাথে কিন্তু অ্যাগ্রি করি নাই। কেন অ্যাগ্রি করি নাই আমি আপনাকে বলি, যে শারীরিক আর্গুমেন্টটা কোন জায়গা থেকে আসে এটার জন্য আপনাকে একটা কনটেক্সট বুঝতে হবে। আপনি যদি আজকে থেকে ধরেন 1000 বছর আগে যান, তাহলে দেখবেন যে রাষ্ট্রপ্রধানকে ঘোড়ার পিঠে চড়া তলোয়ার নিয়ে আপনার ডুয়াল ফাইটের যুদ্ধ করতে হয় এবং সেই যুদ্ধে আপনার লিডারশিপ দিতে হয়। দ্যাট লিডারশিপ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আওয়ার লিডারশিপ। যেমন আমি আপনাকে খুব স্পেসিফিকলি কোশ্চেন করি, আপনি আমাকে বলেন বাংলাদেশে কেন এই যে মাত্র 4% নারীরা এমপি ইলেকশন করতেছে, কেন? আমরা কি কোনো রিয়েল লিডারশিপ, নারী লিডারশিপ দেখছি? ধরেন খালেদা জিয়া বা শেখ হাসিনা তো পারিবারিক হেরিটেডি থেকে আসছে, তারা কি মাঠ পর্যায়ে রাজনীতির উপরে আসছে? আসে নাই। কেন আসে নাই? তার কারণ হলো যে আমাদের রাজনীতিতে এখন পর্যন্ত কালো টাকা এবং পেশি শক্তির প্রভাব এত খারাপ যে এই বাজে এনভায়রনমেন্টের মধ্যে কম্পিট করে নারীরা উঠতে পারে না। কেন ইউরোপে নারীরা আপনার রাষ্ট্রপ্রধান হইতে পারে? আপনি আমাদের টোটাল এশিয়াতে পারিবারিক ব্যাকগ্রাউন্ডের বাইরে একজনকেও পাবেন না যে আপনার বড় মাপের রাজনৈতিক নেতা হয়ে উঠছে নারীরা। তার কারণ হলো আমাদের রাজনীতি এখন পর্যন্ত যথেষ্ট সভ্য হয়ে ওঠে নাই। দেখেন, আপনি যদি একবিংশ শতাব্দীর একটা সভ্য ডেমোক্রেটিক সিস্টেমে থাকেন, যেখানে লিডারশিপ হলো একটা কালেকটিভ লিডারশিপ, একা না, সেই লিডারশিপে নারীদের জন্য লিডারশিপ দেওয়াটা অত্যন্ত সহজ। কিন্তু আপনি যদি আজকে থেকে একটা মানে আগের সময়ে যান, যেখানে হচ্ছে লিডারশিপ মানে হলো আপনাকে ডিসিশন নিতে হবে, আপনাকে যুদ্ধ করতে হবে, আপনাকে মিউটিনির এগেনস্টে দাঁড়াইতে হবে, আপনাকে ডুয়াল ফাইট করতে হবে, সেই সিচুয়েশন একদমই সম্ভব না। ইসলামের প্রাইমারি পজিশন আর্লি টাইম থেকে আসা। এখন কনটেক্সট চেঞ্জের কারণে ফিকি পজিশন চেঞ্জ হবে কিনা, এটা জামাতের জুরিসডিকশনের মধ্যে পড়ে না, এটা ইসলামের আলেমদের জুরিসডিকশনে। এটা নিয়ে আমাদের ইসলামের ফিকের মধ্যে দিয়ে কথাবার্তা বলতে হবে। কিন্তু জামাত, আপনি যদি বলেন যে সে তার রাষ্ট্রের নির্বাহী পজিশনকে ডিকটেট করতেছে যে এখানে নারী আসতে পারবে না, কিন্তু বাকি সকল জায়গায় সে নারীর এম্পাওয়ারমেন্ট সাপোর্ট করতেছে, নারীর শিক্ষা সাপোর্ট করতেছে, নারীর চাকরি সাপোর্ট করতেছে, ঘরের বাইরে যাওয়া সাপোর্ট করতেছে, তার পাবলিক অ্যাক্টিভিজম সাপোর্ট করতেছে, তার হচ্ছে আপনার পলিসি সামিটে অংশগ্রহণ সাপোর্ট করতেছে। তাহলে আপনি কেমন করে আর্গুও করবেন যে জামাত হচ্ছে আপনার কমপ্লিটলি নারী বিদ্বেষী একটা দল? তার যতটুকু লিমিটেশন আছে আপনি ততটুকু বলেন, আমি সেটুকু এগ্রি করি। আমি জামাতের আমিরের একটা বক্তব্যের সাথে ডিসএগ্রি করছি, আরেকটার সাথে এগ্রি করছি, কিন্তু আপনি কেন জেনারেলাইজ করবেন? আপনি কেন জামাতের নারী কর্মীদের নিরাপত্তার প্রশ্নটা তুলবেন না? তারা যে এই নির্বাচনী প্রচারণায় যাইতেছে, দ্যাট লুকস গুড, যে নারীদেরকে তারা রাজনৈতিক স্পেসে আনতেছে, সেটাকে কেন আপনি প্রশংসা? আমি এই প্রশ্নটাও কিছুক্ষণ আগে রেখেছি যে বাকি দলগুলো, অনেক দলগুলো, 30টি দল শুধুমাত্র পুরুষ প্রার্থী ঘোষণা করেছে এবং নারী প্রার্থী দেয়নি, এটি নিয়েও আমি প্রশ্ন তুলেছি। ডক্টর মির্জা গালিব, ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসতে চাই আশরাফ কায়সার আপনার কাছে, যে যেমনটা বলছিলেন ডক্টর মির্জা গালিব, যে জোটের সময় জামাত ইসলামী বিএনপির সাথে যে বিএনপির যে নারী নেতৃত্ব সেটি মেনে নিয়েছে, তো এখন যখন জামাত ফ্রন্টে থেকে রাজনীতি করছে এবং এই ত্রয়োদশ ইলেকশনে একদমই লিডিং পজিশনে, জোট থাকলেও সেখানে লিডিং পজিশনে কাজ করছে, তো এই লিডিং পজিশনে আসার পর তাদেরকে অবস্থান পরিবর্তন আপনি দেখছেন কিনা? অ্যাবসলিউটলি। জোটের সময় 4 দলীয় জোটে তাদের নারী নেতৃত্ব মেনে না নিয়ে আর কোনো অপশন ছিল না। ওই সময় কিন্তু তারা নারী নেতৃত্ব মেনে নিয়েছেন। যখন 2 জন মন্ত্রী তাদের ঢোকাতে হয়েছে, তখন তারা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মেনে নিয়েছেন। খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করার সময় তারা শেখ হাসিনাকে নেত্রী হিসেবে মেনে নিয়েছেন। এখন যেহেতু তাদের পালে বাতাস লেগেছে এবং তারা বুঝতে পারছেন 5ই আগস্টের পরে 5টি ক্যাম্পাসে ভালো করেছে শিবির, এবং দেশে এক ধরনের ইসলামাইজেশন হয়েছে এবং এক ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, এর সম্পূর্ণ এগুলো কিন্তু কুরাজনীতি, অপরাজনীতি। এই অপরাজনীতির সুযোগে জামাত মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার একটি চেষ্টা করছে। এই সময় তাদের বয়ান বদলে গেছে। যখন সে ক্ষমতা পায়, যখন সে ড্রাইভিং সিটে বসে, তখন তার চেহারা একরকম, যখন সে অনুসারীর সিটে থাকে তখন তার চেহারা একরকম। দেখুন, কথায় কথায় সে 1000 বছর আগের অনুশাসনের কথা বলবে, আবার কথায় কথায় সে সাম্প্রতিক সময়ের উদাহরণ দিতে থাকেন। এই দলটিকে ফিগার আউট করা এবং এই দলটিকে বিশ্বাস করা অত্যন্ত গুরুতর অপরাধ, গুরুতর ভুল হবে বলে আমার ধারণা। কেননা 71-এও তারা যে ভূমিকায় ছিল এখনও পূর্ণাঙ্গভাবে ক্ষমা চায়নি। এবং আপনি জানেন ডিসেম্বরে আমরা দেখলাম তারা 71-এর মিথ্যাচার করছে, তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা ঘোষণা করছে, বলছে যে বুদ্ধিজীবী হত্যার সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না, যেটি পাকিস্তান আর্মি পর্যন্ত বলছে যে এদেশীয় দোসররা এই কাজটি করেছে। কাজেই আপনি এই যে আরেকটা জিনিস আমি বলি, রাষ্ট্রের প্রধান নির্বাহী নারী হবেন কি হবেন না, এটা জামাতের আমিরের বলার কি আছে? এটি জনগণ ঠিক করবেন। জনগণ যদি প্রধানমন্ত্রী হিসাবে কাউকে চান, বাংলাদেশ রাষ্ট্রের নাগরিকদের সেই অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে। খেয়াল করে দেখবেন এরা সাংবিধানিক অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতে চায়। জামাত, আমি বারবার বলছি, আমি জেনারেলাইজ করতে বাধ্য হচ্ছি, কেননা এরা সুবিধাটা চায় জেনারেলাইজ না করে স্পেসিফিক ইস্যু ভিত্তিক বয়ান দিতে, কিন্তু এটা আমি চাই না। এই দলটি নারী বিদ্বেষী,
এই কথাটি তাদেরকে পরিষ্কার বলতে হবে। এখন সে আমাকে মাপ ঠিক করে দিবে আমার গ্রোথ কতটুকু হবে, আমি কর্মী হব না নেতা হব, আমি ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান হব না রাষ্ট্রের প্রধান নির্বাহী হব, এগুলো ঠিক করে দেওয়ার সে কে? খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু ইকুয়াল ফুটিংয়ের ভয়েস না, আপনার দিকে একইভাবে তাকিয়ে কথা বলার ভয়েস এটি না, এটি হচ্ছে টপ ডাউন ভয়েস। উনি উপরে, নারীরা নিচে। এটি কি বাংলাদেশ রাষ্ট্র বলে? কোনোদিন বলে না। উনি সাংবিধানিক অধিকার ভায়োলেট করছেন, বাংলাদেশের নাগরিক অধিকার ভায়োলেট করছেন, এবং নৈতিকভাবে এটি অপরাধ, এবং কখনো কখনো আইনানুগভাবে নারীদেরকে শারীরিক অক্ষমতা নিয়ে কথা বলা বড় মাপের অপরাধ। দেখুন, এই সমাজে যখন আমরা একসময় ডিসেবল বলতাম, এখন বলি স্পেশালি এবল, কেননা আপনার যে ক্ষমতা আছে সেটি আরেকজনের নাও থাকতে পারে, তার যে ক্ষমতা আছে সেটি কি আপনার আছে? নিশ্চয়ই নাই। এখন একজন নারী যে আপনার দশভুজা হতে পারেন, তিনি যে সন্তান জন্ম দিতে পারেন, তিনি যে সন্তান বড় করতে পারেন, কর্মক্ষেত্রে ভালো করতে পারেন, এটি মেনে নেওয়া তাদের মনের ভেতরে নাই। ফলে আপনি তাদের মনের ভেতরে যে কুচিন্তাটা, খাটো করে রাখার যে চিন্তাটা, সেটি আল জাজিরাতে প্রকাশ পায়, সেটি এক্স হ্যান্ডেলে চলে আসে, সেটি জনসভায় প্রকাশ পায়। দেখুন, শেষ পর্যন্ত জোটটি তাদের দ্বারা গঠিত হয়েছে যারা এই ইস্যুতে নারী সংস্কার কমিশনের সময় সোহরাওয়ার্দী উদ্যানে একসাথে কথা বলেছিলেন। আজকে আমরা কেন প্রস্টিটিউট বা পতিতা শুনে এত বিস্মিত হয়ে যাচ্ছি? তারা সোহরাওয়ার্দী উদ্যানে যৌনকর্মী বলে নাই নারীদেরকে? তাদের ভাষাই তো এটা, তারা এই ভাষায় কথা বলেন, এই ভঙ্গিতে চিন্তা করেন, এবং এইভাবে মানুষকে হেয় করতে পছন্দ করেন। মধ্যপন্থার দল বলে যে নিজেদেরকে দাবি করছে, জামাত এই কোনো প্রসঙ্গে মধ্যপন্থার কি দল বলবেন? না, জামাত একটা উগ্রপন্থার দল। জামাত উগ্রবাদী রাজনীতি করে, এবং এই উগ্রপন্থা আপনার আমার জীবনকে বিপন্ন করার জন্য যথেষ্ট। এখানে মধ্যপন্থার যে দলটি আছে তাকে টপকিয়ে তারা ক্ষমতায় যাওয়ার একটি স্বপ্ন দেখছে কিংবা দুঃস্বপ্ন দেখছে। কিন্তু আমার ধারণা জামাত যত মুখ খুলছে, জামাতের আমির যত কথা বলছেন, তত মাঠে তার বাতাস তার বিপক্ষে যাচ্ছে বলে আমার ধারণা। ধন্যবাদ আশরাফ কায়েসার। আমি আরও একবার ডক্টর মির্জা গালিব আপনার কাছে যেতে চাই। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে টুইটার এক্স হ্যান্ডেল হ্যাক করে নোংরা পোস্ট দেওয়া হয়েছে, কারা এই কাজ করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, জাতির সামনে এই অপকর্মকারীদের মুখোশ উন্মোচন করা হবে। হ্যাকারদের চিহ্নিত করতে পারলে তাদের পরিচয় প্রকাশে এত দেরি কেন, এত বিলম্ব কেন হচ্ছে? না, এত তাড়াহুড়ারই বা কি আছে? আপনার আজকে একটা হয়েছে, যদি এটা রিয়েলি হ্যাক হয়ে থাকে এবং ওনারা যদি যারা হ্যাক করছে এটা পাওয়া যায়, তাহলে আপনি ওয়েট করেন। 24 আওয়ার্স তো এখন পর্যন্ত হয় নাই। আমাদের এত তাড়াহুড়ার তো কোনো প্রয়োজন নাই। রাজনীতিকে এত হাই ভোল্টেজ গেম আপনার মনে করার কি প্রয়োজন? দেখেন, মানে ফান্ডামেন্টাল প্রশ্ন থেকে যেন আমরা না সরি। ফান্ডামেন্টাল প্রশ্নটা হলো যে বাংলাদেশের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের যে ডেমোক্রেটিক সিস্টেম আছে, জামাত এখন একটা বড় রাজনৈতিক দল, তাদের আগামী নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা আছে। তো তাদের পলিটিক্যাল ফিলসফি কি, তাদের নারী নীতি কি, তারা দেশকে কিভাবে দেখতে চায়, তো লেট ফোকাস অন দ্যাট, তাই না? এবং আরেকটা ফোকাসের জায়গা হলো যে আমাদের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ করার জন্য যথেষ্ট উইমেন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে কিনা। তো আমরা যদি সেই জায়গাতে থাকি এবং সেই জায়গাতে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা আলোচনা করি, আমার মনে হয় যে দ্যাট শুড বি দেওয়ার ফোকাস, তাই না? আমরা ডানে বায়ে যে সমস্ত কথাবার্তা আমরা বলতেছি, এবং ধরেন আপনি এই ইস্যুতে শুরু করে এখন জামাতকে নিয়ে 71 ইত্যাদি ইত্যাদি মিলাইয়া, নারী অধিকার মিলায় যে জায়গায় গিয়ে দাঁড়াবেন, আমার বোধ হয় দ্যাটস নট আ হেলদি ডিসকাশন। বরং আমরা যদি লেটস ফোকাস অন দ্যাট, তাহলে আমরা ক্লিয়ারলি জামাতকে প্রুভ করতে পারি যে জামাতের নারী নীতি কি। আপনি জামাতের কনসিস্টেন্ট বক্তব্য দেখবেন, সে লম্বা সময় রাজনীতি করতেছে, আগে এমপি ছিল, তারা মন্ত্রী ছিল, তারা কি করছে, তাদের নিজেদের পরিবারের নারীরা কি করে, তাদের প্রতিষ্ঠানের নারীরা কি করে, তাদের রাজনীতির মধ্যে নারীদের অংশগ্রহণ আছে কিনা। তো সেখান থেকে তো আপনি একটা জায়গা খুব ক্লিয়ারলি আপনি খুঁজে পাবেন, তাই না? এবং তাদের নারী অ্যাক্টিভিস্টরা কি চিন্তা করে। এবং দেখেন, আপনি নারীদের প্রতি বুলিং আমাদের সমাজে একটা স্বাভাবিক ঘটনা। আপনি রাজনীতিতে যদি যান, প্রত্যেকে এটা এক্সপেরিয়েন্স করতেছে। কোশ্চেন হলো, এটা কি শুধু জামাতের বাইরের লোকের এক্সপেরিয়েন্স করে নাকি জামাতের লোকেরও এক্সপেরিয়েন্স করে? আপনি যেমন ধরেন যে যে সমস্ত নারীরা শিবিরের প্যানেলে নির্বাচন করছে, তারা কি বুলিং এক্সপেরিয়েন্স করে নাই? এনসিপির যে সমস্ত নারীরা এখন হচ্ছে জামাত এবং এনসিপির জোট থেকে নির্বাচন করতেছে, তারা কি বুলিং এক্সপেরিয়েন্স করতেছে না? যদি করে থাকে, তাহলে তো এটা একটা সোশ্যাল ফেনোমেনা, যেটা আমাদেরকে কালেকটিভলি ফাইট করতে হবে। এটাকে আপনি পার্টির জায়গা থেকে শুধু জামাতের প্রতি আঙুল তোলা, অথবা রিলিজিয়াস কনজারভেটিভ জায়গাটাকে আপনি লিবারালিজমের জায়গা থেকে আঙুল তোলা, আমি মনে করি যে এটা মোটেও ভালো প্র্যাকটিস না, এবং এটা আমাদেরকে কোথাও নিবে না। আরেকটি বিষয় নিয়ে আসতে চাই। ডক্টর মির্জা গালিব, আপনাকে ধন্যবাদ। ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে জানুয়ারি মাসে, আমি একটু অন্য প্রসঙ্গে চলে আসি, মব সন্ত্রাসের বিষয়ে চলে আসছি,
যেহেতু সামনে ত্রয়োদশ নির্বাচন আর খুব বেশি দিন বাকি নেই, এই জানুয়ারি মাসে গত মাসে মব সন্ত্রাস বা গণপিটুনির ঘটনায় 28টি ঘটনায় 21 জন নিহত হয়েছেন এবং এর আগে ডিসেম্বরেও এই ঘটনাগুলো ঘটেছে, তখন দেখা গেছে যে 10 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, কিন্তু তারপরও মব সন্ত্রাস কমছে না, বরং ডিসেম্বরের থেকে জানুয়ারিতে আমরা দেখলাম আরও বেশি বৃদ্ধি পেয়েছি। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে যদি বলেন। আমি ওখানে যাব, কিন্তু আমি আসলে এই একটা কথা না বলে পারছি না ডক্টর গালিবকে, সেটা হচ্ছে যে অফকোর্স ইটস এ কালেকটিভ প্রবলেম, কিন্তু কালেকটিভ প্রবলেম যখন আপনার একটা পার্টিকুলার দলীয় অবস্থান থেকেও সমর্থন হয়, তখন কিন্তু সেটা কালেকটিভ প্রবলেমই শুধু থাকে না। আর আমি এটাও জানতে চাই, জামাত ইসলাম বাংলাদেশ কি কখনো বলেছে, তাহলে পরিষ্কার করবে যে জামাত ইসলাম বাংলাদেশ নারী অধিকার বলতে কি বোঝেন, অথবা নারী অধিকার বিশ্বাস করে কি করে না, এই ধরনের কোনো স্টেটমেন্ট আমরা অফিসিয়ালি পাইনি। হ্যাঁ, আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে চাই, যখন আপনি রাষ্ট্রের হবেন, ধরেন আপনি যখন আপনি রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন, তখন কিন্তু আপনি আপনার দলের নারীদের শুধু দায়িত্ব নেন না, সকল নারীদের দায়িত্ব নেন। এই প্রশ্ন আমরা অনেকবার করেছি, বাট উত্তর আমাদের কাছে পরিষ্কার তো হয়ই নাই, কিন্তু আমরা নানাবিধ ফেনোমেনা কি মনে হয় তারা আসলে কি উত্তর দেওয়ার চেষ্টা করছে? এই যে নারী নীতির কথা বলছেন, নারীদের নিয়ে অবস্থানের কথা বলছেন, আপনার দেখেন এখন পর্যন্ত আমি কোনো হাইপোথেটিক্যাল কথা বলিনি, আমি যা কিছু বলেছি খুব স্পেসিফিক্যালি বলেছি এবং স্পেসিফিক প্রশ্নের স্পেসিফিক উত্তর পাইনি। আমার কাছে কি মনে হয় জানেন, আমার কাছে খুব অবাক লাগে যখন মির্জা গালিবের মতো এত মানে একজন প্রফেসর এভাবে বলছেন, যখন যে এই বিষয়তে ইসলাম দিয়ে করবেন, ভেরি নাইস, ভেরি ট্রু, বাট আমার কোয়েশ্চেন আমি আসলেই রাখতে চাই যে তাহলে তো আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হবে। আমি যদি ভুল না করি, স্টিল দিস কান্ট্রি ইজ পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, তাই না? অর্থাৎ গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, রাইট? এখন আরেকটা প্রশ্ন তো আমার করতেই হবে, ধরেন সুদ তো লিটারালি ক্লিয়ার কাট প্রোহিবিটেড ইন ইসলাম, রাইট? তাহলে কি জামাতের আমির আর কিছু বাদ দিয়ে সব কিছুতে খালি নারী বিষয়ে কথা বলছে কেন? তিনি কি বলেছেন যে এখন থেকে আজকে থেকে ক্ষুদ্র ঋণের যত প্রকল্প থাকবে, যেখানে সুদের ব্যবসা হবে, সব বন্ধ হয়ে যাবে, অথবা যারা সুদের ব্যবসার সাথে যুক্ত তাদেরকে জন্য আমরা এই বিষয় নিয়ে আসবো, অথবা যেই রাষ্ট্র পুরা লক্ষ হাজার কোটি টাকা সুদের ঋণ নিয়ে এই রাষ্ট্রের শিশু জন্ম নিচ্ছে, সেই সুদের সলিউশন বিষয়ে কি করবে? এ বিষয়ে কিন্তু কোনো আলাপ হয়নি, কিন্তু আলাপটা সললি আমি এবং আমরা নেতৃত্বে যেতে পারবো না, সেক্ষেত্রেই হয়েছে। প্রশ্ন কিন্তু আরও আছে, এটা নিয়ে আলোচনা বেশি হয়েছে, আরও কিছু বিষয় তিনি বলেছেন, বারবার চাঁদাবাজি নিয়ে বলেছেন এবং সন্ত্রাস এইসবের দিকে জিরো টলারেন্স এই বিষয়গুলো বলেছেন, কিন্তু নারীদের বিষয়ে তার অবস্থান নিয়ে বেশি চর্চা হচ্ছে কিনা এই বিষয়টিও যদি যোগ করেন। নারীদের বিষয় নিয়ে আমি তো আপনাকে সেটাই বলছি, চর্চা না, আমার কথা হচ্ছে, আমি বারবার বলছি বিষয়টি শুধু বাংলাদেশ জামাত ইসলামের না। আমি আমার শিক্ষকতার জায়গা থেকে এটা বলতে চাই, আমার রাষ্ট্রের 2.5 কোটি নারী অনেক বেশি শ্রমে ঘামে চলে। আমার দেশের 2.5 কোটি নারীর মধ্যে কোস্টাল বেল্ট থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে সেই পঞ্চগড়ের পাথরঘাটার পাথর কেটে আমার দেশের চা বাগানের নারী সারা দিন পরিশ্রম করে মাত্র 120 টাকা মজুরি শ্রমে যখন যায়, সেই নারীকে যদি আমি এখন এই ধরনের তার বিষয় নিয়ে যদি আলাপ না করি, বা তাকে যদি আমি এখন এই কথা বলি তার পোশাক কেমন হবে, তার ভিত্তিতে যদি তাকে আমি মন্তব্য করি, যেটি ওনার দলের লোকজন করেছেন, এটি প্রমাণ করা সম্ভব একদম উদাহরণ দিয়ে, এবং তার বিপক্ষে ওই দল থেকে কোনো ধরনের কোনো ইনিশিয়েট নেওয়া হয় না, তাহলে এই রাষ্ট্র কার কাছে নিরাপদ হবে? কালকে যদি জামাত ইসলাম আসে, তখন কি জামাত ইসলাম বলবে যে নারী পর্দানশীল না, তার দায়িত্ব তার না? নিশ্চয়ই না। তাহলে এই যে এতগুলো ঘটনা ঘটলো, এই ঘটনার ক্ষেত্রে কোনো একটি জায়গাতে কি জামাত ইসলাম বাংলাদেশ তার কনসার্ন দেখিয়েছেন? গত 1.5 বছরে যে নারীর ক্ষেত্রে এত ঘটনা ঘটলো, একটি স্টেটমেন্ট আমি দেখতে চাই, কেবল একটি। আর আরেকটা কথা আমি না বলে পারছি না, উনি বললেন যে ওনাদের অফকোর্স জামাতের নারীদের উপরে প্রচারণার ক্ষেত্রে অভিযোগ আসছে, বোলিং আসছে, কিন্তু মজার ব্যাপার কি অদ্ভুত না, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই নারী নেত্রীরা স্পষ্টভাবে জামাতের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন যে তারা তাদের দ্বারা আক্রান্ত হয়েছে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী নেত্রীরা, ওই নারীরা কি মা না, মাথার তাজ না? আমি ঠিক বুঝলাম না, তাহলে মাথার তাজ, মা, সম্মান, এগুলো কাদের জন্য? শুধুমাত্র সহি নারীর জন্য? তাহলে সহি নারী কারা, অসহি নারী কারা, এগুলো আমাদের কাছে পরিষ্কার করতে হবে না? আপনি মবের কথা বলছেন, শোনেন, মব শুরু থেকে একদম ফ্রম দ্য বিগিনিং মব কোনোভাবেই কোনো জাস্টিসও ছিল না, কিছুই ছিল না। মব ছিল পলিটিক্যালি প্লটেড, মব ছিল মানুষকে টার্গেট করে তাকে আক্রমণ করার একটা পরিসর। এই মবটা ব্যবহার করা হয়েছে।
এবং আমরা এই মবটা সন্ত্রাসও বলা যায় না, মব যেটা হয়েছে বা সাধারণত আমরা মব যেটাকে বুঝি, আমি সিরিয়াসলি বলছি যে আগের ক্ষেত্রে অনেক মব হয়েছে, কিন্তু এই যে মবগুলা, ব্যাপারটা এরকম হয়েছে, আমার ধরেন আপনাকে পছন্দ না, তখন আমি কতজন মানুষ আপনাকে পাঠিয়ে দিচ্ছি, এবং ওই ক্ষেত্রে গভর্নমেন্ট, ইন দ্য পার্ট অফ গভর্নমেন্ট, সে কোনো ইনিশিয়েট না নিয়ে বলবে এটা মব করেছে। অর্থাৎ মব কি করেছে আমাদের সোসাইটিতে জি যে ডক্টর রিজওয়ানা স্নিগ্ধা, প্রতিহিংসা, সেটাকে বীজ বপন করতে সহায়তা করেছে, এবং এটা আগামী ইলেকশনে কি প্রভাব কোথায় যাবে আমি জানি না। আমি এটা বলতে পারি, আজকে থেকে 4 মাস ধরে বারবার সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু অদ্ভুত তো, ইসিতে যে গেল এত গুরুত্বপূর্ণ শিক্ষিত মানুষ যারা আছে তারা কেউ ইলেকশন কমিশনে যে বলে না কেন? ধন্যবাদ ডক্টর রিজওয়ানা স্নিগ্ধা। আমাকে একটু যেতে হচ্ছে ডক্টর মির্জা গালিব আপনার কাছে। নির্বাচনের মাঠে এই যে বিএনপি জামাতের পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ, অনেক কিছুই আমরা শুনছি বেশ কয়েকদিন ধরে, সব মিলিয়ে নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা সেটিকে জমে উঠেছে কিনা, এবং আরো কিছু যোগ করতে চাইলে বলবেন ডক্টর মির্জা গালিব। আমি মনে করি যে আমরা অনেকদিন পর একটা গণতান্ত্রিক নির্বাচন পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি। এই যে আজকে আমরা এখানে বসে অত্যন্ত স্পষ্ট ভাষায় কথা বললাম, তাই না? এই স্বাধীনতা বাংলাদেশে অনেকদিন ছিল না। এবং বিএনপি এবং জামাত যেভাবে ধরেন নির্বাচনী প্রচারণা করতেছে, একটা কম্পিটিশন জমে উঠতেছে, এটা আমাদের গণতান্ত্রিক স্পেসের জন্য অত্যন্ত ভালো। কিন্তু একটা জায়গায় আমাদের আশঙ্কা রয়ে গেছে, সেটা হলো বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে একটু একটু করে ভায়োলেন্স আপনার বড় হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। আপনার বিএনপি এবং জামাতের সংঘর্ষে আপনার জামাতের একজন উপজেলা আমির শাহাদাত বরণ করেছেন কিছুদিন আগে শেরপুরে। তো এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, এবং এই জাতীয় ঘটনা যদি আরো অন্যান্য জায়গায় বেড়ে যায় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে আমাদের একটা শঙ্কা তৈরি হবে। তো আমরা আশা করব যে সরকার এবং আপনার অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাহী বিভাগ, নির্বাচন কমিশন, ওনারা এই বিষয়গুলোতে আরো স্পষ্ট ভূমিকা পালন করবেন। আর দেখেন যে নারী ইস্যুতে আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, যে আমি জামাতকে যতটুকু অবজার্ভ করি, আমি তো জামাতের মানে পার্টি অফিসিয়াল হিসেবে কথা বলতেছি না, আমি অবজার্ভার হিসেবে জামাতকে যতটুকু অবজার্ভ করি, যে নারীদের শিক্ষার অধিকার, নারীদের নাগরিক অধিকার এবং নারীদের চাকরির অধিকার, এইটার ব্যাপারে জামাত মানে আপনার কনসিস্টেন্ট ট্র্যাক রেকর্ড আছে, যে তারা এটার ব্যাপারে প্রোগ্রেসিভ, তারা এটাকে পজিটিভলি। ডক্টর মির্জা গালিব, আমি আপনাকে শেষে একদম ছোট্ট করে একটু জানতে চাই, আপনি যদি স্পষ্টভাবে একটু উত্তর দেন, যে জামাত রাজনৈতিক দল হিসেবে যদি ক্ষমতায় আসে তাহলে তারা নারীদের নিয়ে কি অবস্থান স্পষ্ট করবে বলে আপনার মনে হয়? বাকি সুযোগ সুবিধার কথা আমরা বুঝতে পেরেছি, আপনি যদি এই বিষয়টা একটু পরিষ্কার করেন। না, আমি মনে করি যে এই যে জামাতের যে পলিটিক্যাল পজিশন, যে তাদের দলের প্রধান নারী হইতে পারবে না, অথবা তারা এটা প্রেফার করে না যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী নারী হইতে পারবে না, এইটার সাথে আপনার এই যে চা বাগানে যে নারী শ্রমিক কাজ করে, আপনার গার্মেন্টসে যে নারী শ্রমিক কাজ করে, তার জীবনের সাথে তো কোনো সম্পর্ক নাই, তাই না? দেখেন, আপনি বাংলাদেশের শুরু থেকে এই পর্যন্ত রাষ্ট্রের প্রধান হচ্ছে 5 জন বা 6 জন মানুষ। তো আপনি যেমন ধরেন, হাইপোথেটিকলি ধরেন যে একজন নারী, ধরেন আপনি বিএনপি করেন, আপনার কি বিএনপির চেয়ারপারসন হওয়ার কোনো প্রবাবিলিটি আছে? কোনোদিন নাই। তার কারণ হলো আপনি জিয়া ফ্যামিলির লোক না। ধরেন আপনি আওয়ামী লীগ করেন, আপনার কি আওয়ামী লীগের চেয়ারপারসন হওয়ার কোনো প্রবাবিলিটি আছে? নাই। আপনি শেখ মুজিব ফ্যামিলির লোক না। তো এই প্রবাবিলিটি নাই বলে কি আমাদের গণতন্ত্র একেবারে শেষ হয়ে গেছে? তো এখন ধরেন আপনি জামাতের মধ্যে কোনো নারীর আপনার প্রধান হওয়ার সম্ভাবনা নাই, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নাই, তো এটা তো সেমই বিএনপির মধ্যেও তো নাই, আওয়ামী লীগের মধ্যেও তো নাই, তাই না? এটা তো একটা ফ্যামিলি কাল্টের মধ্যে থেকে আসে। মোর ইম্পর্টেন্ট কোশ্চেন হইল, এই যে হাজার হাজার লাখ লাখ আমাদের জনগোষ্ঠীর 50% নারী, তাদের কাজ, তাদের শিক্ষা, তাদের নাগরিক অধিকার এবং জনপরিসরে তাদের সেফটি, বরং আমি মনে করি বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চাইতে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের জন্য পাবলিক সেফটির এই সিচুয়েশনটা আরো উন্নত হবে। ধন্যবাদ ডক্টর মির্জা গালিব আমাদের সাথে যুক্ত হবার জন্য। আশরাফ কায়সার, একদম শেষ মুহূর্তে কি যোগ করতে চান, এবং আসলেই নারীদের আসলে এটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত কিনা, যে রাজনীতিতে আসলে আমাকে মেনে নিতেই হবে, আমি ওই নেতৃত্বে যেতে পারবো না, জামাতের ক্ষেত্রে এতটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত কিনা বলে মনে করেন? এবং বিএনপি, আওয়ামী লীগ কিংবা আরো অনেক দলের ভেতরেও একজন কর্মীর স্বপ্ন দেখা উচিত, ওই দলের প্রধান উনি হবেন। যেরকম করে একটি কোম্পানিতে আমরা মনে করি যে একজন এক্সিকিউটিভ সিইও হতে পারেন, এইটাই স্বাভাবিক গণতান্ত্রিক চিন্তা। জামাত যে চিন্তাটি আপনার মাথায় ঢুকাচ্ছে এটি অগণতান্ত্রিক চিন্তা, এটি একটি নারী বিদ্বেষী চিন্তা। দেখুন, জামাত চায় তার ন্যারেটিভে আপনি কথা বলবেন। আমরা 1971কে টানলে জামাতের একটু অস্বস্তি হতে থাকে, কেননা জামাত যে একটি মানবতা বিরোধী অপরাধকারী দল, এটি তারা এখন ভোলাতে চাচ্ছে মানুষকে। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে তারা যে রক কাটার কালচার করেছে, জামাত ন্যারেটিভ দিতে চাচ্ছে যে তারা ওই সময় অখণ্ড পাকিস্তানের পক্ষে কাজ করেছে, অ্যাজ ইফ আমরা ফুল ছুঁড়ে ছুঁড়ে 71 সালে যুদ্ধ করেছিলাম, কেউ মারা যায়নি, কোনো নারী ধর্ষিত হয়নি, বাংলাদেশের কোনো বুদ্ধিজীবীদেরকে যুদ্ধের শেষ সময়ে হত্যা করা হয়নি।
জামাত এরকম একটি বয়ান আপনার মাথায় ঢোকাতে চায়। দেখুন, নারীদের ব্যাপারে একজন পুরুষ নেতার সতর্ক হয়ে কথা বলা উচিত। আপনি কেন কোনোভাবেই অন্যকে খাটো করে কথা বলতে পারেন না, এটি গর্হিত অপরাধ। এবং জামাতকে এই রাজনীতি বাদ দিয়ে জামাতকে পরিষ্কার বলতে হবে যে তাদের অবস্থানটি কী নারীদের অধিকারের ব্যাপারে। দেখুন, মির্জা গালিব বারবার বলছিলেন কোথায় কোথায় জামাত নারীদেরকে প্রাধান্য দেয়, চিফ এক্সিকিউটিভ হিসাবে না। আমরা কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেখিনি নারীর অধিকারের ব্যাপারে জামাতের বক্তব্য কী। এটিকে সবসময় যে মাথার তাজ, মুকুট এগুলো বলে উপমা দিয়ে সে স্বাভাবিক আলোচনাটিকে বন্ধ করে দিতে চায়। এবং আমি খুব ভীত যদি নির্বাচনী বাতাবরণে জামাত কোনোভাবে ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি চলে আসে, নাগরিক হিসাবে আমি অত্যন্ত ভীত এবং কিছুটা লজ্জিত বোধ করব। অনেক ধন্যবাদ আশরাফ কায়সার, অনেক ধন্যবাদ ডক্টর রেজওয়ানা স্নিগ্ধা আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হবার জন্য, এবং ডক্টর মির্জা গালিবকেও আমাদের সাথে অনলাইনে যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করছি স্টার নিউজের কড়া আলাপ আজ এ পর্যন্তই। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।